আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি 24 ব্যাচের আছো বা ইভেন যারা এইচএসসি 25 বা 26 ব্যাচে পড়তেছো বাট তোমাদের স্বপ্ন আসলে ডাক্তার হওয়া, মেডিকেলে পড়া, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি। তো তোমরা যারা 24 ব্যাচে আসো তোমাদের পরীক্ষার জন্য আসলে আর হাতে গোনে সর্বোচ্চ 4 মাস সময় তোমরা পাবা প্রস্তুতি নেওয়ার জন্য। তো প্রস্তুতি কিন্তু আসলে সবাই নেয়, প্রায় 20 থেকে 30 হাজার ক্যান্ডিডেট যারা প্রকৃত পক্ষে একদম কমপ্লিটলি ডেডিকেটেড মেডিকেল প্রিপারেশন নেয়। যদিও প্রকৃত সংখ্যাটা আসলে 1 লাখের বেশি, বাট আসলে সবাইকে তো আমরা ওরকম পরীক্ষা দিলেই তো আর হলো না, আবেদন করলেই হলো না। প্রকৃত যে প্রস্তুতি, যে সিরিয়াস প্রতিদিন চেষ্টা করতেছে, এরকম সংখ্যাটা আমরা 30 হাজার আনুমানিক ধরলাম। তো এদের মধ্যে আমাদের আসলে সফলতা দেখতে পারে তোমার হাতে গোনে 3 থেকে 4 হাজার স্টুডেন্ট। এদের মধ্যে অনেকে স্বপ্ন থাকে ঢাকা মেডিকেলে পড়ার, সলিমুল্লাহ বা সৌরভে পড়ার, বা ঢাকার মধ্যে থাকবে। তো তাদের জন্য তো আসলে জার্নিটা আরো কঠিন বা আরো সূক্ষ্ম হওয়া প্রয়োজন। তো চলো আসলে আমরা আজকে যে কথাটা নিয়ে আলোচনা করব, যে এই 5টা ভুল, এই 5টা ভুল যদি আসলে আমাদের হয়ে যায়, বা যে কোনো একটা ভুল যদি আমাদের এর মধ্যে হয়ে যায়, তাহলে আসলে আমাদের জার্নিটা আরো কঠিন হয়ে যাবে। তো কিরকম, আমরা প্রথমে শুরু করি, চলো। সময় ক্ষেপণ মানে কি? আচ্ছা, তো এই ব্যাপারটা নিয়ে আমি তোমার সাথে একটু আলোচনা করি। দেখো, আমাদের কিন্তু অলরেডি ইন্টার পরীক্ষা হবে না, এটা ডিসাইড হয়ে গেছে। আমি প্রায় ডিসাইড হওয়া 7 দিন পরে তোমাদের সামনে আসছি। তোমরা অনেকেই বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়েছো, সেখানে ক্লাস শুরু হবে যে ধরো 10 তারিখ। তো সব মিলাইয়া 15 দিন আমরা একটা টাইম পাচ্ছি, যে আমরা যেসব কোচিং সেন্টারে বলো বা যাই বলো, আমরা একটা টাইম পাইতেছি যে আমাদের ক্লাস শুরু হওয়ার জন্য। তো 90% স্টুডেন্ট এই সময়টা বসে আছে, পড়ালেখা না করে অপেক্ষা করতেছে কোচিং এ কবে ক্লাস শুরু হবে। এটা হলো আমাদের সর্বপ্রথম ভুল। অথচ এই 15 দিনে কেউ কেউ আছে যারা আমাদের যে চ্যাপ্টার গুলা শর্ট সিলেবাসে ছিল না, যেমন তোমরা বায়োলজির কথা যদি বলো, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, সমন্বয় বলো, বোটানি, জুলজি মিলিয়ে যে চ্যাপ্টার গুলো আমাদের ছিল না, সেই চ্যাপ্টার গুলো অনেকেই এই 15 দিনে শেষ করে ফেলছে। এবং শুধুমাত্র তারাই না, অনেকেই আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সবগুলা চ্যাপ্টার যেগুলো আমাদের শর্ট সিলেবাসে ছিল না, ফুল সিলেবাস, সেগুলো পড়ে শেষ করে ফেলছে। তো এই যে আমাদের জার্নিতে, ধরো এটা হলো আমাদের জার্নি, কেউ জার্নি শুরু করে আগাই গেল, এতটুকু আগাই গেছে, তুমি যখন 15 দিন পরে এই পিছন থেকে শুরু করবা, তুমি কিন্তু ওকে আর ধরতে পারবা না। তুমি ওকে তখনই ধরতে পারবা যদি ও ওর চলা বন্ধ করে দেয়। বাট ও কি বন্ধ করে দিবে? না, সেও আগায় যাবে, বাট তুমি পড়ে গেছো পিছনে। তাই সময় ক্ষেপণ করা একদমই যাবে না। তুমি যদি আজকে ভিডিও দেখো কিন্তু এখনো পড়তে বসো নাই, তাহলে এখন থেকে তোমরা দৈনিক 10 থেকে 12 ঘন্টা পড়ালেখা শুরু করে দাও। কারণ যত তুমি দেরিতে প্রিপারেশন শুরু করবা, তুমি তত পিছিয়ে যাবা। মনে রাখবা, কেউ কিন্তু বসে নেই। গত 2 মাস আন্দোলনের সময় অনেকে তোমরা পড়ালেখা থেকে দূরে ছিলা, কিন্তু যারা প্রকৃত প্রিপারেশন নিচ্ছিল তারা কিন্তু এই 2 মাসে অনেক আগায় গেছে। তাদেরকে ধরার জন্য আমাদেরকে আরো বেশি করে পড়তে হবে। আচ্ছা, এটা গেল একটি কথা। দ্বিতীয় কথা হলো, আমরা মেইন বই পড়বো কিনা। দেখো, আমাদের সবারই একটা অভ্যাস হয়ে গেছে যে ডাইজেস্ট পড়া। ডাইজেস্ট বলতে কি, তোমরা জানো যে রেটিনা থেকে, উন্মেষ থেকে তারা কিছু তথ্য কণিকা দেয়। উন্মেষ প্র্যাকটিস বুক, রেটিনা প্র্যাকটিস বুক, রেটিনা ডাইজেস্ট বই দেয়। তো আমরা এগুলো নিয়ে পড়ে থাকি। কিন্তু আমাদের যেটা মেইন বই আছে, আবুল হাসান বলো, গাজী আজমল বলো, এই মেইন বইটা আমরা অনেকে কি করি, ধরেও দেখি না, একবার রিডিং করেও দেখি না, যেটা আমাদের সবচেয়ে বড় একটা ভুল। অবশ্যই আমাদেরকে মেইন বইয়ের প্রতিটি লাইন A to Z পড়তে হবে, কারণ সেখান থেকেই প্রশ্ন হয়। দ্বিতীয় কথা হলো, একাধিক রাইটারের বই না পড়লে তোমার মেডিকেলের চান্স পাওয়া যায় না। এই কথাটা যাদের মাথায় ঢুকে যায়, তারা কি করে, 3টা বায়োলজি বই কিনে, 3টা ফিজিক্স বই কিনে, একটু এখান থেকে, একটু ওখান থেকে, আরেকটু ওখান থেকে। কোথা থেকে যে কি পড়তেছে তার কোনো সিস্টেম নাই। এটা সম্পূর্ণ ভুল একটি স্ট্র্যাটেজি। তোমরা একটা বই আগে সম্পূর্ণ ভালোভাবে শেষ করবা। যেদিন তোমার মনে হবে যে এই বই থেকে তোমার শেখার মতো আর কিচ্ছু নাই, তুমি এই বইয়ে সবকিছু পারো A to Z, তখন তুমি আরেকটা বই কিনো, সেখান থেকে দেখো কি কি এক্সট্রা ইনফরমেশন আছে, দাগায় দাগায় সেটা পড়ো। কিন্তু প্রথমেই 3টি বই নিয়ে সামনে বসে হতাশ হয়ে বসে পড়া, এটা অনেক বড় একটি ভুল। এটা কোনো প্রয়োজন আমাদের নাই। মনে রাখবা, 100 কিন্তু 100 খাইতে হবে না আমাদেরকে। 80+ পেলে কিন্তু আমরা ভালো একটা মেডিকেল চান্স পেয়ে যাবো। আচ্ছা, তৃতীয় কথা হলো, আমরা অনেকে আছে যে গাধার মতো, গরুর মতো শুধু পড়েই যায়, পড়তেছি তো পড়তেছি, পড়তেছি তো পড়তেছি, কিন্তু ওই পড়া থেকে কি প্রশ্ন আসবে সেই সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। আমরা যখন পরীক্ষা দিতে যাই, তখন দেখি পায়ে রয়েছি 20-এ 7-8, 30-এ 15। কেন? কারণ আমরা কোশ্চেন অ্যানালাইসিস করি নাই। এই কোশ্চেন অ্যানালাইসিস অর্থাৎ কোশ্চেন ব্যাংক থাকে, তোমরা জানো। এই কোশ্চেন ব্যাংক থেকে একটা চ্যাপ্টার পড়ার আগেই আসলে আমাদের ওভারভিউ করে নেওয়া উচিত, যে ওই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন বিগত 15 বছর ধরে আসতেছে। সেখানে আমাদের দেখতে হবে, ধরো একটা প্রশ্ন আসলো, নিচের কোনটা প্রকৃত ফুল, একটা অপশন দিল। তার মানে এই টপিকে তো আরো প্রকারভেদ আছে, অপ্রকৃত, মিশ্র,
তো যত রকম প্রকারভেদ আছে তাহলে যে কোনো প্রকারভেদ থেকে আসতে পারে। একটা প্রশ্ন আসছে ওইটা মুখস্থ করে রাখলাম, এটাকে যদি অ্যানালাইসিস বলে তা কিন্তু অ্যানালাইসিস না। এই টপিক থেকে একটা প্রশ্ন আসছে মানে এই টপিকের আনুষঙ্গিক আরো যে কোনো জায়গা থেকে আসতে পারে, ওই পুরো টপিকটি আমি আয়ত্ত করে নিব। তো প্রশ্ন অ্যানালাইসিস অ্যাকচুয়ালি টেকনিক্যাল, হ্যাঁ, টেকনিক্যাল বা স্মার্ট ভাবে পড়া আমাদের 1 নাম্বার অংশ। হার্ডওয়ার্কের সাথে যদি আমি আমার টেকনিক গুলা সংমিশ্রণ করে পড়তে পারি তাহলে কিন্তু আমাদের সফলতা পাওয়া যাবে। শুধু পরিশ্রম করে গেলাম বাট কোনো বুদ্ধি খাটাইলাম না, টেকনিক্স ফলো করলাম না, তাহলে কিন্তু আমাদের ব্যর্থতা দেখতে হবে। আচ্ছা, এরপরে হলো মডেল টেস্ট। আচ্ছা, তো আমরা অনেকেই মনে করি যে শুধু মডেল টেস্ট দিলে মনেই হবে, আবার অনেকে মনে করি মডেল টেস্ট দেওয়ারই কোনো প্রয়োজন নাই, মানে করি আর কি যে কাজগুলো, এটার মাঝামাঝি আসতে হবে। মাঝামাঝি আমরা কি চ্যাপ্টার পড়ে ফেললাম, ওই চ্যাপ্টারের উপরে মডেল টেস্ট দিয়ে দিই। একটা ফার্স্ট পেপার বই শেষ করে ফেললাম, ওই বইয়ের উপরে 3টা 4টা মডেল টেস্ট দিয়ে দিই। একদম বিশেষ করে তোমার প্রস্তুতি যখন শেষ হয়ে যাবে তখন তোমরা যেটা করবা, যত বেশি মডেল টেস্ট দেওয়া যায় এটা দিবা। মডেল টেস্টের জন্য বই কিনতে পাওয়া যায়, তোমরা দেখবা মডেল টেস্টের বই কিনে রাখবা, তাহলে আপনি কোচিং সেন্টারে মডেল টেস্ট ফি দিয়ে পরীক্ষা দিবা। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 4 এবং 5 নাম্বার পয়েন্টটা আসলে রিলেটেড। টাইম ম্যানেজমেন্ট জিনিসটা আসলে 2 জায়গায় হয়, তোমরা জানো। একটা হলো আমাদের বাসায় পড়ালেখার সময় টাইম ম্যানেজমেন্ট, আর একটা হলো পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট। কিরকম ব্যাপারটা, যখন তুমি বাসায় পড়বা তখন তুমি তোমার সময়টা ভাগ করে নিবা। তুমি কোন সময়টুকু ফিজিক্স পড়বা, কোন সময়টুকু কেমিস্ট্রি, কোন সময়টুকু বায়োলজি, কখন তুমি ম্যাথ তো নাই, কখন তুমি জিকে পড়বা আর কখন তুমি ইংলিশ পড়বা। অনেকে আছে কি ইংলিশটা কেউ পড়ার প্রয়োজন মনে করে না, জিকে মনে করে পরীক্ষা আগে 3 দিন পরে যাবো না। তোমার পড়ার প্রতিদিন একটা অংশ তুমি জিকের জন্য রাখবা, 30 মিনিট হোক 1 ঘন্টা হোক। ইংলিশের জন্য অবশ্যই প্রতিদিন তুমি 1 করে ঘন্টা রাখবা। আর পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট দিয়ে কিন্তু আসলে আমাদের ভাগ্যটা নির্ধারিত হয়। আমরা অনেকেই আছি পরীক্ষা হলে এত নার্ভাস থাকি যে আমরা 100টা প্রশ্নের মধ্যে 70-80টা করতে যাই, আমাদের টাইম শেষ। 20টি প্রশ্ন আমরা টাচই করতে পারি না, অথচ তার মধ্যে কিন্তু আমরা 10-15টা শিওর পারতাম। তাহলে এই টাইম ম্যানেজমেন্ট করা আমরা শিখতে পারবো এই মডেল টেস্ট দেওয়ার সাহায্যে। যখনই আমি মডেল টেস্ট দিব আমি একটা স্ট্র্যাটেজি সাজাই নিব যে এত কম সময়ের মধ্যে আমি এতগুলো প্রশ্ন আনসার করব। কোনো প্রশ্ন আমার কাছে একটু কঠিন লাগলে আমি সেখানে বেশি সময় ব্যয় করব না, আমি সামনে এগিয়ে যাব। এভাবে আমার টাইমটা গুছিয়ে আমাকে একটা প্রস্তুতি নিতে হবে। এই যে আমি 5টা পয়েন্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, এর মধ্যে কোনো একটা পয়েন্ট যদি আসলে আমাদের মিস হয়ে যায় বা এই ক্ষেত্রে যদি আমরা কোনো ভুল করে ফেলি তাহলেই কিন্তু আসলে আমাদের মেডিকেলের স্বপ্ন নাও পূরণ হতে পারে। আরেকটা কথা আসলে আমি তোমাদেরকে বলে রাখি যে মেডিকেল প্রস্তুতি আমরা নেব ঠিক আছে, কিন্তু আসলে সবারই কিন্তু একটা সেকেন্ডারি ব্যাকআপ রাখা উচিত। কিরকম, ধরো আমরা মেডিকেল প্রিপারেশন নিচ্ছি, তো আল্লাহ না করুক আমার মেডিকেল হলো না, হ্যাঁ, তো আমি এরপরে কিন্তু আমার সবগুলো রাস্তা বন্ধ হয়ে গেল। তো আমার যদি সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমি ভার্সিটি বলো গুচ্ছ বলো আমি কিন্তু আর পারবো না। তো আমাদের উচিত, হ্যাঁ, দৈনিক 30 থেকে 40 মিনিট আসলে আমাদের একটু ম্যাথের সময় দেওয়া। কারণ আমাদের তোমরা জানো যারা বিভিন্ন কোচিং সেন্টার থাকে সেখানে কোর্স গুলো এভাবে চালু করে যে মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ। অনেকে মনে করে যে একসাথে একাধিক প্রস্তুতি নেওয়া যায় না। কেন, এই প্রস্তুতি কি আরেক গ্রহের পড়ালেখা? ম্যাথ কি তুমি ইন্টারমিডিয়েটে পড়ো নাই? তুমি কি তোমার এই হায়ার পরীক্ষার জন্য এমসিকিউ প্রিপারেশন নেও নাই? তো সেই একই তো প্রস্তুতি, খালি তুমি যদি ভুলে না যাও সূত্রগুলো রিভিশন দাও, একটি ম্যাথ বিচিত্রা বই কিনে নাও, কিনে তুমি ওখান থেকে ম্যাথ দাগাও, এমসিকিউ দাগাও প্রতিদিন আধা ঘন্টা, ধরো তুমি অবসর কাটাচ্ছ, এটা অনেক মেডিকেল প্রিপারেশন নিছো, এখন তুমি একটু অবসর সময় কাটাচ্ছ। তো তুমি যদি এভাবে সাথে একটা অপশন রাখো যে আমি যদি একটু ম্যাথ করি, একটু ফিজিক্স এর ম্যাথ গুলোতে ফোকাস দেই, তাহলে যদি আমার কখনো মেডিকেল নাও হয়, সবার কপালে তো আসলে সব থাকে না, যদি নাও থাকে যে তখন আমার ঢাকা ইউনিভার্সিটি বলো বা অন্যান্য ইউনিভার্সিটি বলো, আমাদের যাতে পাবলিকে পড়ার স্বপ্নটা যদি আমাদের আর হাতছাড়া না হয়ে যায়। কারণ শুধুমাত্র মেডিকেলের প্রস্তুতি নিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিট বাদে, এখানে অনেক অল্প সিট 184 সিট বাদে অন্য কোথাও কম্পিট কিন্তু করা যায় না। সো অবশ্যই আমাদেরকে ম্যাথে ফোকাস রাখতে হবে। তবে হ্যাঁ, তোমাদের যাদের অপশনালে হায়ার ম্যাথ আছে, তোমরা জানো হায়ার ম্যাথের বদলে বাংলা বা ইংরেজি দাগানো যায়, সেক্ষেত্রে তোমাদের ম্যাথ না করলেও চলবে। সেটা তোমার নিজস্ব, তোমাদের কি চয়েস সেই অনুযায়ী ডিসাইড করে নিবা। তোমরা কিন্তু জানো হায়ার ম্যাথ যদি না দাগাও তাহলে তোমাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট গুলো পাওয়া যায় না, আর বায়োলজি না দেখালে বায়োলজি রিলেটেড সাবজেক্ট গুলো পাওয়া যায় না। তো এই সমস্ত দিক তোমরা চিন্তা ভাবনা করেই আশা করি প্রস্তুতি নিবে। তোমাদের জন্য শুভকামনা রইল।